ভোটের আগে অশান্তি, ভোটের পরে অশান্তি, উত্তপ্ত বর্ধমান, সল্টলেকের দত্তাবাদ। কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে আক্রান্ত হলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমানে আক্রান্ত তৃণমূল, অভিযুক্ত বিজেপি। বর্ধমান, উত্তর 24 পরগনা, সল্টলেক, কলকাতা। বাংলার ভোটে অশান্তির আগুন। ভোট মেটবার পর 24 ঘন্টাও কাটেনি। রবিবার সকাল থেকে তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে বর্ধমান শহর। এই ছবি বর্ধমানের লক্ষ্মীপুরের। ভোটের দিন এখানেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার কার্যত প্রত্যাঘাত। বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল। বর্ধমানের কাঞ্চননগরে বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাসের পাড়ায় তৃণমূল কর্মীদের বাইক পুড়িয়ে দেয় বিজেপি। তৃণমূলের পার্টি অফিস এবং একটি ক্লাবেও ভাঙচুর হয়। ভোট শেষ হতে না হতেই বর্ধমানের দিকে দিকে অশান্তি। বর্ধমান শহর সংলগ্ন কাঞ্চননগর এলাকায় রয়েছে, যেখানে অভিযোগ কালকে রাত্রিরে ভোট শেষ হওয়ার পর থেকে কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের এখানকার যে কার্যালয়, সেটা আমরা একেবারে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অশান্তি রুখতে বর্ধমান শহর জুড়ে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর অভিযান। দুপক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়। বর্ধমানে যখন এই অবস্থা, তখন ভোট পরবর্তী হিংসায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের দত্তাবাদ এলাকা। দলীয় কর্মীদের নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করতে যান বিদায়ী তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, সেই সময় ফের এলাকার তৃণমূল কর্মীদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় বিজেপি। প্রতিবাদে রাস্তা অবরোধ করে তৃণমূল। ভোটের পর রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত উত্তর 24 পরগনার মিনাখা বিধানসভা এলাকা। তৃণমূল প্রার্থী ও বিরাই বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী ও তৃণমূলের হাড়োয়া 2 নম্বর ব্লকের সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডলের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার কিছুক্ষণ পরই এক মহিলা বিজেপি সমর্থককে পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে নিগ্রহের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আমি পালিয়ে যাবো কেন? চুরি করেছি, পালিয়ে যাবো? ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে দিয়েছে। এটা কার নেতৃত্বে হয়েছে? এটা তৃণমূলের নেতৃত্বে হয়েছে। তৃণমূলের সবাই নেতা এখন। ভোটের আবহে দিকে দিকে অশান্তি। এর দায় নিয়ে তুমুল তর্কযুদ্ধ শুরু হয়েছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। পলিটিক্যাল যারা অপারেটর, হারমাত বাহিনী তৈরি করছে এই সমস্ত রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসছে, এবং তাদের দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্যে হিংসাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিয়েছেন। জানি না তারা হামলা করেছে, খোঁজ নিয়ে দেখবো। হামলা হওয়ার কোনো প্রার্থীর উপরে উচিত নয়। আমরা এটা কন্ডেম করি, আমরা সমর্থন করি। বাংলায় ভোট আর অশান্তি কার্যত সমার্থক। গণতন্ত্রের উৎসবের নামে এই নির্মমতার পথ থেকে কি কোনোদিনও সরে আসতে পারবে বাংলা? প্রশ্ন তুলছেন অনেকেই। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট প্রচারে শীতলকুচি কাণ্ডনে অব্যাহত তৃণমূল বিজেপি সংঘাত। মানুষ প্রতিবাদ করলেই শীতলকুচির মতো গুলি করে ঠান্ডা করে দাও, এটাই বিজেপি। নদিয়া তেহট্টের সভা থেকে বিজেপিকে আক্রমণ তৃণমূল নেত্রীর। মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চাইছেন মমতা, পাল্টা আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এক হাতে ঝান্ডা, অন্য হাতে ডান্ডা, তৈরি হয়েছে কিছু গুন্ডা। আর মানুষ প্রতিবাদ করলে শীতলকুচির মতো গুলি মেরে করে দাও ঠান্ডা। अरे शर्म करो दीदी, शर्म करो। जो लोग मारे गए उनके सब पर आप राजनीति करना चाहते हो? इतनी निकृष्ट राजनीति मैंने मेरे जीवन में नहीं देखी। এই শীতলকুচিতে 5 জন বাঙালিকে খুন করে মেরেছে। যারা বাঙালির রক্তে বাংলা দখল করতে চায়, আগামী দিন এদের জবাব দেওয়া উচিত কি উচিত না বলুন? পঞ্চম দফার ভোট শেষ, কিন্তু চতুর্থ দফার শীতলকুচি গুলিকাণ্ডে 5 জনের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে সমানে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অমিত শাহ প্রতিটি প্রচার সভাতেই উঠে আসছে শীতলকুচি প্রসঙ্গ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ছে সংঘাত। পুলিশ দেখ লেंगे, लेकिन अगर कोई गड़बड़ हो जाए तो आपका खिलाफ में केस होता है। तब तो नेता लोग नहीं आते हैं, आपको बार बार आने पड़ेगा, आपको केस में फाइट करना पड़ेगा। तो अब गवर्नमेंट आपको साथ नहीं देगा, तो आपको ही करना है। तो इसी के लिए उसका बात मत सुनिए, आज है काल नहीं है। इसको बात सुनने से आप लोग फंस जाएगा। और कहती है एसपी को फंसा दो, आईजी को फंसा दो। दीदी अब आपका दिन चले गए, आप किसी को फंसाना नहीं
फंसा नहीं सकती, आप खुद फंस गई हो। গত 10 এপ্রিল চতুর্থ দফা ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কার্যত রক্তগঙ্গা বয়ে যায়। ভোটের লাইনে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিজেপি সমর্থক আনন্দ বর্মন। 126 নম্বর বুথে অশান্তির জেরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় আরও 4 জনের। হাড় হিম করা এই ঘটনার পর বিজেপির তরফে একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়। তাদের দাবি, ওই ক্লিপে শীতলকুচি কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের কথাবার্তা হচ্ছিল। এবিপি আনন্দ এই ক্লিপের সত্যতা যাচাই করেনি, কিন্তু ভোটের বাংলায় শীতলকুচিতে গুলি আর এই অডিও টেপ হয়ে উঠেছে রাজনৈতিক প্রচারের অন্যতম বিষয়বস্তু। कल एक ऑडियो टेप आपने सुना होगा। दीदी ने कुछ बिहार में मारे गए लोगों की मृत्यु से भी अपना सियासी फायदा करने की सोची। আমি কার সাথে কথা বলেছি সেটাকে ট্যাপ করছে, পুরো ফ্রেম ট্যাপ করছে এবং ইটস এ গ্রেট স্ক্যাম। আমি এটা নিয়ে সিআইডি এনকোয়ারির অর্ডার দেব এবং আমি মনে করি এটা সিআইডি এনকোয়ারি করে বের করা উচিত। কে আমার ফোন ট্যাপ করেছে আমি জানতে চাই, আমি ছেড়ে দেব না। শীতলকুচি কাণ্ডে ইতিমধ্যেই পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল, বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূল শীতলকুচি কাণ্ডে রাজনৈতিক মেরুকরণ করতে চাইছে। পাল্টা ফোনে আড়ি পাতার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটেই ফের একবার কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। आप लोग आपका माफिक काम करो, राज धर्म पालन करके इम्पार्शियल काम करो, हमारा कोई ऐतराज नहीं है, आप लोग हमारा दोस्त है। পাল্টা তৃণমূলের তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আর মমতা ব্যানার্জিও যতদিন বিরোধী পক্ষে ছিলেন তিনিও তাই তাকিয়ে থাকতেন সেন্ট্রাল ফোর্স আসবে, নির্বাচন উনি জিতবেন। দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন, একাধিকবার লোকসভায় জিতেছেন, কিন্তু আজ কি হয়ে গেল, সেই সেন্ট্রাল ফোর্স খারাপ হয়ে গেল। সব মিলিয়ে শীতলকুচি কাণ্ডে দুপক্ষের শীতল সংঘাত অব্যাহত। পরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। অসুস্থ বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী রায়গঞ্জে রোড শো এর পর অসুস্থ বোধ করেন মিঠুন চক্রবর্তীকে, তাকে ইতিমধ্যে কলকাতা আনা হয়েছে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপক, কি হয়েছিল মিঠুন চক্রবর্তীর, কেমন রয়েছেন এখন? আজকে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি ছিল মিঠুন চক্রবর্তীর। প্রথমে তিনি যান মালদাতে হবিবপুরে তার কর্মসূচি চলার সময় তিনি জানান তিনি একটু অসুস্থ বোধ করছেন। তারপরে তিনি নিজেই ইচ্ছে প্রকাশ করেন যে পরবর্তী কর্মসূচিতে তিনি অংশ নিতে পারবেন। সেই অনুযায়ী হবিবপুরে কর্মসূচি শেষ করে তিনি চলে আসেন রায়গঞ্জে। সেখানে রোড শো ছিল 6 কিলোমিটার, রায়গঞ্জ শহরেই 6 কিলোমিটার রোড শো ছিল। সেই রোড শো শুরু হয় তখন 4:30-র সময় রোড শো শুরু হয়। রোড শো শুরু হওয়ার প্রায় 50-60 মিটার যাওয়ার পরেই তিনি জানান যে তার ভালো লাগছে না, অসুস্থ বোধ করছেন। সঙ্গে সঙ্গে রোড শো, মিঠুন চক্রবর্তী রোড শো এখানেই থামিয়ে দেওয়া হয়। দ্রুত তাকে নিয়ে আসা হয় সামনেই হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে নিয়ে চলে আসা হয় কলকাতায়। এখানে যেটা জানা যাচ্ছে যে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে বিশদে কোনো কিছু দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। শুধু এটুকুই বলা হয়েছে তিনি কলকাতায় এসে পৌঁছে গেছেন এবং ডাক্তারদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে এবং দলগতভাবে এখনো কোনো বিবৃতি বা মন্তব্য করা হয়নি। ধন্যবাদ দীপক।